আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সঙ্গিনী নিয়ে লড়াই, প্রাণ গেল মাকনা হাতের। MGNREGA কে ঘিরে কংগ্রেসের প্রতীকী অনশন সত্যাগ্রহকে কেন্দ্র করে সরগরম শহর জলপাইগুড়ি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ট্রেন বা গাড়ির ধাক্কায় হাতির মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। আধুনিকতার কোপে একাধিকবার বিপন্ন হয়েছে বন্যপ্রাণ। হাতির মৃত্যুর ঘটনা ঘটল আবার, তবে এবার মানুষ সেই ঘটনার জন্য দায়ী নয়, বরং জঙ্গলের অদৃশ্য নিয়মই প্রাণ ছিনিয়ে নিল হাতির। দুই হাতির মধ্যে সঙ্গিনী দখলের লড়াই, আর সেই লড়াইয়ের কারণেই একটি মাকনা হাতির মৃত্যু হলো। শনিবার বিকালে ডুয়ার্সের নাগরাকাটার সেন্ট্রাল ডায়না ব্লকের জঙ্গল থেকে হাতির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। জানা গিয়েছে, শুক্রবার রাতে দুই হাতির মধ্যে লড়াই হয়, আর তারই চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয়রা। শনিবার বিকালে মৃত হাতির দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে বলে দেখা যায়, যা দেখে অনুমান সঙ্গিনী দখলের লড়াইয়ের কারণেই হাতির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। এদিকে হাতি দেখতে ভিড় জমান স্থানীয়রাও। পাশাপাশি অপর হাতিটিও জখম হতে পারে, এমনটাই অনুমান বন দপ্তরের। আজকে দেখলাম একটা হাতি মরে আছে ক্ষতবিক্ষত দেহ অবস্থায়। হ্যাঁ, আমাদের স্টাফরা পেট্রোলিং এর সময় কিছুক্ষণ আগে দেখতে পাই যে এখানে একটা হাতির ডেড বডি ওরা দেখতে পাই। তো আমিও এখানে স্পটেই আছি এখন এই মুহূর্তে। তো বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে এটা ইনফাইটিং, অর্থাৎ দুটো হাতির লড়াই, একটা টাস্কারের সঙ্গে লড়াই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। বাকি যেটা আছে পোস্টমর্টেম আমাদের নিয়ম অনুযায়ী হবে, তারপরে বাকিটা বোঝা যাবে। আর কাল রাতেও আমাদের কাছে একটা খবর ছিল দুটো হাতিতে লড়াই হচ্ছে বলে, জঙ্গলের ভেতরেও হচ্ছিল। সে খবরটাও কালকে আমাদের ছিল। তো দেখে মনে হচ্ছে ইনফাইটিংয়ে এটা মারা গেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। MGNREGA কে ঘিরে কংগ্রেসের প্রতীকী অনশন সত্যাগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম শহর। 100 দিনের কাজের প্রকল্প MGNREGA মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বাতিল করেছে কেন্দ্র সরকার। রবিবার প্রতিবাদে জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী অনশন সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হল কংগ্রেস নেতা কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। কংগ্রেসের তরফে জানানো হয়, 2005 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রকল্পের সূচনা করেছিলেন। সেই সময় প্রায় 12 কোটি দেশবাসীর মূল কর্মসংস্থান ছিল এই প্রকল্পের মাধ্যমে। 28 ডিসেম্বর কেন্দ্রের বিজেপি সরকার একক সিদ্ধান্তে প্রকল্প বাতিল করে ভিভিজি রামজি প্রকল্পের ঘোষণা করেছে। রাজ্য সরকারকে 40% টাকা প্রকল্পের জন্য দিতে হবে এখন। সিদ্ধান্তের প্রতিবাদে অনশনের মধ্যে দিয়ে আন্দোলন শুরু হলো। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন চলবে এই দিনের কর্মসূচি থেকে জানালেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। 45 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে এসসিসির তরফ থেকে। আজকে দ্বিতীয় দিন 11 তারিখ গোটা ভারতবর্ষে কংগ্রেস প্রেমী মানুষ যারা আছে, সত্যাগ্রহী যারা আছে, তারা অনশন সত্যাগ্রহে বসেছেন এর প্রতিবাদে। 100 দিনের কাজের প্রকল্প যেটা ছিল অধিকার, মানুষের অধিকার, সেই অধিকারকে হরণ করা হয়েছে। MGNREGA প্রকল্পটা বাতিল করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে নিয়ে এসেছেন ভিভিজি রামজি এই প্রকল্প, যেখানে কোনো অধিকারের কথা বলা হয়নি। আগে ছিল মনরেগা প্রকল্পে গ্রামসভা সমস্ত কাজটা নিয়ন্ত্রণ করবে, কোথায় কাজ হবে, কিভাবে কাজ হবে, গ্রামসভা যেভাবে পরিচালিত করবে সেভাবে কাজ হবে। এবারে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে সেভাবে কাজ হবে, এবং এর ব্যয়ভারটা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন বলেছিলেন এটা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকার সমস্ত ব্যয়ভার বহন করবে। এখন দেখা যাচ্ছে 40% রাজ্য সরকারকে বহন করতে হবে। কারোর সঙ্গে আলোচনা না করে, বিরোধী পক্ষের কথা না শুনে, কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই কালা কানুন লাগু করেছে 18 ডিসেম্বর 2025-এ। আমরা এই কালো কানুন প্রত্যাহারের দাবিতে সব জায়গার প্রতিবাদ করছি, গোটা দেশের মানুষকে সচেতন করছি। আমাদের এই আন্দোলন চলবে, এই কর্মসূচি চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত আপনারা কি যাচ্ছেন? আমরা যাচ্ছি এই MGNREGA প্রকল্পটা বাতিল করা হচ্ছে সেটাকে প্রত্যাহার করা, বাতিলটা থাকবে না, প্রত্যাহার করা। ভিভিজি রামজি যেটা নতুন আইন এনেছেন সেটাকে বাতিল করা।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে ময়নাগুড়িতে আসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। এদিন প্রথমে কর্মী সমর্থকদের নিয়ে ময়নাগুড়ি 14 নম্বর ওয়ার্ড সংলগ্ন হোগলা ফ্যাক্টরি এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি প্রায় 4 কিলোমিটার শহর ঘুরে ময়নাগুড়ি টার্মিনাস এলাকায় শেষ হয়। সেখানেই হয় সভা। সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় সহ অনেকে। এদিনের এই পরিবর্তন সংকল্প সভায় বিজেপিতে যোগদান করেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা শশাঙ্ক রায় বসুনিয়া, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম রায় বসুনিয়া। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তাদের দল নেতা নির্ভর নয়। অটলজির পর অনেকেই ভেবেছিল বিজেপি শেষ, কিন্তু এরপর মোদিজি এসেছেন এবং পরপর 3 বার ক্ষমতায় এসেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, দিদিমণির সাগরেদ ভাইপো রামপে হাঁটছেন, ওনার হয়তো অভিনেতা হওয়ার শখ। এর পাশাপাশি তিনি বলেন, যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিরোধীদের কোনো সমস্যা নেই। যিনি বিজেপি যেটা বিজনেস সামিট, সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে কথা হওয়া উচিত, সেখানে যে মুখ্যমন্ত্রী বলেন যে আমি মহিলাদেরকে 1000 টাকা এই জন্য দিই যেন তারা নিজের পায়ে নাকি দাঁড়াতে পারে এবং তারা ঘুগনি তৈরি করে বিক্রি করতে পারে। মানুষের হাতে কাজ নেই পশ্চিমবঙ্গে। 1000 টাকা ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা ভিজিট এবং তার সাথে ওষুধ কিনতে গিয়ে শেষ হয়ে যায়। আর সেখানে তিনি ঘুগনি বানানোর কথা বলছেন, তো এরকম মুখ্যমন্ত্রীর নাম তো ঘুগনিকন্যাই হওয়া উচিত, অগ্নিকন্যা আর নেই। দেখুন, সবুজ ফাইলে যাই থাকুক না কেন, সেটা নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্তৃক খুব একটা লাভ করতে মনে হয় না। কারণ আমাদের সভাপতি বলেছেন, আমিও রিপিট করছি, যদি হয় ইডি সিবিআই যেন পশ্চিমবঙ্গে যদি আর একবারও যদি না আসে, তবুও ভারতীয় জনতা জিতবে, কারণ জনগণ সেই সিদ্ধান্ত ওটাই রাজনৈতিক ষড়যন্ত্র। সেটা কি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে হয়েছিল? দাদাই বাকি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটি প্রাইভেট সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক, প্রথম কথা হচ্ছে এটা। আমরা প্রচুর প্রাইভেট সংস্থাকে কাজে লাগাই, কিন্তু সেই প্রাইভেট সংস্থা যদি কোনো দুর্নীতি করে তার দায়িত্ব আমাদের না। সেরকম তৃণমূল কংগ্রেস যদি প্রাইভেট সংস্থাকে দিয়ে যদি সত্যিকারের কাজ করায়, যদি শুধু রাজনৈতিক কাজ করায়, তাহলে তো তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কথা না। প্রশ্ন তো কুণাল ঘোষকে করা উচিত যে আইপ্যাক একটি প্রাইভেট সংস্থা, একটি প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজে চলে যাচ্ছে, তাহলে প্রাইভেট কোম্পানির সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কি? কিসের সম্পর্ক? দেয়া নেয়ার সম্পর্ক আছে কি কোনো? দাদা, ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে, ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে। ইডি সুপ্রিম কোর্টে গেছে, তো সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ইডি তার কথা বলবে। শুভেন্দুবাবুর গাড়িতে গতকালই হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তৃণমূল কংগ্রেস এটাই করে, বিজেপির কর্মীদেরকে মারে, বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং তারপরে গিয়ে তারা উল্টো মামলা করে। এ তো নতুন কিছু নয়, আমরা অভ্যস্ত। আমরা এরকম মামলা টামলা অনেক করেছি, ওইসব মামলা দিয়ে কিছু হবে না। এবার বাংলা পারলে সামনে। এটা সিপিএম আর তৃণমূলের সেটিং। সিপিএম এটা বলছে কারণ সিপিএম চাইছিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সেদিন ইডির আধিকারিকরা আটকাতেন, আপনি গ্যারান্টি নিয়ে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটাল থেকে স্ট্রেচার ডেকে সেই স্ট্রেচারে করে বেরোতেন। এবং গত নির্বাচন যেমন হুইল চেয়ারে বসে কাটিয়েছিলেন, এবার স্ট্রেচারে বসে কাটাবেন। সংবাদের শিরোনামে চোখ রাখলেই চোখে পড়ে পাচার সহ অনৈতিক সমস্ত ঘটনা। লাগাতার পুলিশি অভিযান, ধরপাকড়, তবুও কোনোভাবেই যেন পাল্টাচ্ছে না চিত্র। এবার ব্রাউন সুগার বিক্রি করতে এসে জলপাইগুড়িতে পাকড়াও 3 মহিলা সহ 5 জন। জলপাইগুড়ি মেডিকেলের সামনে হাতে নাতে ধরল পুলিশ। এর মধ্যে 2 জন ইসলামপুরের, 3 জন জলপাইগুড়ির বাসিন্দা। ইসলামপুর থেকে বাসে করে মাদক নিয়ে আসা হয় জলপাইগুড়িতে
খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ। হাতে নাতে পাকড়াও করা হয় জলপাইগুড়িতে তাদের। দুপুর 3:35-এ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের কোতোয়ালি থানা এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ একটি খবরের ভিত্তিতে জেজিএমসি হসপিটাল যেখানে তৈরি হয়েছে নিয়ার গেট অফ এসএস হসপিটালে রেড করে এবং সেখানে 5 জনকে ধরা হয়। আপনারা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে 2 জন ছেলে ধরা পড়ে যারা হচ্ছে আন্ডার এজ, সেই জন্য এখানে নেই। তারপর তাদেরকে সার্চ করে ইন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্চ করে 99.51 গ্রামস ব্রাউন সুগার পাওয়া যায়। আমরা সেগুলো পদ্ধতি অনুযায়ী সিজ করি এবং আইসি কোতোয়ালি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিএসপি হেডকোয়ার্টার ওখানে ছিলেন। তাদেরকে সিজ করার পর অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আমরা যা যা আইনগত পদ্ধতি আছে সেই অনুযায়ী কেস রেজিস্টার করে তদন্ত শুরু করেছি। আপনারা জানেন যে কিছুদিন থেকেই জলপাইগুড়ি শহরে এই ব্রাউন সুগার নিয়ে অনেক রকম কমপ্লেন আসছিল। তখন থেকে আমরা নজরদারি শুরু করি এবং অনেক রেড হয়, কিন্তু অনেক লোককে অ্যারেস্টও করা হয়। কিন্তু 100 গ্রাম ব্রাউন সুগার সমেত এই প্রথম আমরা 2 জন কেরিয়ার আছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তার মধ্যে একজন হচ্ছেন ঋতিকা সিং, ওয়াইফ অফ রাজু পাসওয়ান, তিনপুল ইসলামপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। আর একজন জেজেবি আসামি আছেন, তার নাম আমি বললাম না, উনিও ওখান থেকেই এসেছিলেন। তারাই এটা আমাদের এখানে 3 জনের হাতে তুলে দিতে এসেছিল। তাদের মধ্যে 2 জনকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয়াঙ্কা পাসওয়ান এলিয়াস রূপা, ডটার অফ লেট রোহিত পাসওয়ান, 2 নম্বর গুমটি তেল ট্যাঙ্কি ওয়ার্ড নম্বর 7 মানে আমাদের ভাটিয়া বিল্ডিংয়ের পাশে, এবং পূজা পাসওয়ান ওয়াইফ অফ বিশ্বজিৎ বিশ্বাস অফ তেল ট্যাঙ্কি ওয়ার্ড নম্বর 7, এবং আরেকজন জেজেবি অ্যাকিউজড আছেন, তার নাম আমরা করলাম না, তাকেও ধরা হয় এবং তাদেরকে ধরে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং কেস করা হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সব পক্ষ। একের পর এক কর্মসূচি পালিত হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে। এবারও রাজ্যে মমতা ম্যাজিক বজায় রাখতে মরিয়া তৃণমূল। সেই উপলক্ষেই ঘাসফুল শিবিরের জনসংযোগ। 1 নম্বর ওয়ার্ডে বিশেষ কর্মসূচি পালিত হলো। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, তাই নির্বাচনের প্রস্তুতি হিসাবে জনসংযোগে জোর দিল তৃণমূল কংগ্রেস। রবিবার জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মা সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, এসআইআর ইস্যুকে সামনে রেখে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার দাবি, যথাযথ নথি থাকা সত্ত্বেও একাধিক ইস্যু তুলে ধরে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। দেখুন, আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছি 14ই নভেম্বর 2025। তারপর থেকে আমি বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করছি। আজকে 1 নম্বর ওয়ার্ডে এসেছি। 1 নম্বর ওয়ার্ডে মানুষকে বলতে এসেছি যে এই এলাকার কি কি কাজ আমরা করছি। আমাদের পাড়া আমাদের সমাধানে 5টা বুথে আমরা 50 লক্ষ টাকার কাজ করছি। এছাড়া পথশ্রী প্রকল্পে আমরা 1 কোটি টাকার কাছাকাছি টেন্ডার ঝুলিয়েছি এবং এই যে বাড়িগুলো হয়েছে হাউজিং ফর অল, তাতে 2015-16-তে 2 কোটি 22 এবং 2016-17-তে 3 কোটি 25-এর যে 2015-16-তে টেন্ডার হয়ে গেছে 3 কোটি, আর 16-17 যে টেন্ডার হবে সেখানেও 1 নম্বর ওয়ার্ডে প্রচুর কাজ রয়েছে, সেই কাজের কথা বলছি। আর এসআইআর নিয়ে মানুষকে যে হয়রানি হচ্ছে, নো ম্যাপিংয়ে নোটিশ, তারপরে লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে নোটিশ, চ্যাটার্জি চট্টোপাধ্যায় তাতে নোটিশ, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় টাইটেল তাতে নোটিশ, স্পেলিং ভুল হলে নোটিশ। এই যে আপনারা দেখলেন রীনা বিশ্বাস, তার স্কুল সার্টিফিকেট আছে, সব কিছু আছে, তারপরে বলছে বাবা 35 বছর আগে মারা গেছে, তার দলিল নিয়ে আসো। বিজেপির আঙ্গুলি হেলনে যেভাবে নির্বাচন কমিশন দলদাস হয়ে নাম কাটার চেষ্টা করছে। আসলে কি বলেছিল শুভেন্দু অধিকারী যে 2 কোটি নাম বাদ যাবে, দেখা গেছে 58 লাখ নাম বাদ গেছে, তার মধ্যে 28 লাখ মৃত।
আর বলেছিলেন রোহিঙ্গা পাওয়া যাবে, রোহিঙ্গা পাওয়া যায়নি। এখন রোহিঙ্গা নিয়ে কথা বলছে না, এখন বিজেপির তৈরি করে দেওয়া সফটওয়্যার অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন ব্যবহার করে মানুষের নাম কাটছে। আমি বলছি মানুষ জাগ্রত হোক। আমাদের ভোটে যদি নরেন্দ্র মোদী বৈধ প্রধানমন্ত্রী হন, তিনি যদি বৈধ হন, অমিত শাহ যদি স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ হন, তাহলে প্রত্যেকটা বৈধ ভোটার বৈধ, এবং কাউকে আর এইভাবে হয়রানি করা চলবে না। তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষের দরজায় দরজায় আমি ঘুরে বেড়াচ্ছি। অন্যদিকে এ বিষয়ে কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা কি বললেন শুনুন। আজকে যেহেতু ভোটের দামামা বেজে গেছে এবং আমাদের নেত্রী হুঙ্কার দিয়ে দিয়েছে যে যেভাবেই হোক আমরা উন্নয়নের পথ ধরে আমরা বিরোধী বিজেপিকে আমরা নিশ্চিহ্ন করে দেব, এবং সেই নিরিখেই আজকে আমাদের 1 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি পৌরসভার মাননীয় পৌরপিতা আজকে পদযাত্রা করলেন এবং ওয়ার্ডের মানুষের সাথে কথা বললেন, তাদের সুবিধা অসুবিধা শুনলেন। মানে একটা জনসংযোগ আজকের থেকে শুরু হলো মানুষের মধ্যে। নিয়ে বার্তা দেওয়া হলো এই যে বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলি হিলনে যেভাবে মানুষকে হেনস্থা করছে, ডকুমেন্ট থাকা সত্ত্বেও মানে ডকুমেন্ট মানছে না, আরেকটা ডকুমেন্ট লাগবে, এইভাবে মানুষকে যেভাবে টেনশনে ফেলাচ্ছে এবং মানুষকে যেভাবে হেনস্থা করছে, সেটার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং মানুষ জবাব দেবে যে এইভাবে মানুষকে হেনস্থা করার ফল কী হতে পারে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। সামনেই বাগদেবীর আরাধনা, চারিদিকে চলছে তারই আয়োজন। প্রতিবারের মতো এবছরও জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আঁকা প্রতিযোগিতার আসর বসল রবিবার প্রেস ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শহরের ফণীন্দ্রদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক স্কুল পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীদের সকলকে আঁকার উৎসাহ বাড়াতে সার্টিফিকেট দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। মোট 5টি বিভাগে আঁকা প্রতিযোগিতা হয়। আঁকার বিষয় প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী ক বিভাগ যেমন খুশি আঁকো, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী খ বিভাগ যেমন খুশি আঁকো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ বিভাগ নদী এবং সাম্প্রতিক বিপর্যয়, নবম থেকে দ্বাদশ শ্রেণী ঘ বিভাগের বিষয় ছিল অপারেশন সিঁদুর। এছাড়া এবারের বিশেষ উদ্যোগ সর্বসাধারণের জন্য বিষয় ছিল আরজি বাংলাদেশের হৃদয় হতে। সকাল 10টা থেকে শুরু হয় আঁকা প্রতিযোগিতা। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হবে সরস্বতী পুজোর দিন বড় পোস্ট অফিসের সরস্বতী পুজোর মঞ্চ থেকে জানানো হয় প্রেস ক্লাবের তরফে। দেখুন, প্রেস ক্লাব জলপাইগুড়ি প্রেস ক্লাব পুজো সরস্বতী পূজার আয়োজন করে আসছে গত প্রায় 25 বছর ধরে, এবং প্রতি বছরই কিন্তু বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবং গত বছর আমরা মালবাজারেও একই যুগে শুরু করেছিলাম। আজকে জলপাইগুড়ি এবং মালবাজারে প্রতিযোগিতা হচ্ছে। কিছুক্ষণ আগে মালবাজার থেকে যে খবর এলো 450 পর তারা প্রতিযোগিতা নিতে পারেননি, তার কারণ এত সংখ্যায় প্রতিযোগিতার প্রস্তুতি ছিল না। অর্থাৎ মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ। জলপাইগুড়িতেও দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়, এখানে 500-র বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে। অর্থাৎ প্রতি বছরই আমরা লক্ষ্য করছি সরস্বতী পুজো কেন্দ্র করে প্রেস ক্লাব যে আয়োজনটা করছে তাতে মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে, এবং সেই উৎসাহটাকেই আমরা কুর্নিশ জানাই এবং আগামী দিনে এই ধরনের আয়োজন করব। কারণ এদের মধ্যে সুপ্ত প্রতিভাগুলো সামনে আগামী দিনে বিকশিত হবে, সামনে আসবে, এরা নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই কিন্তু প্রেস ক্লাব এই আয়োজন করে আসছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মানুষ যাতে উৎসবে মাতে, এবং বড় আকারে পুজো আয়োজন করে আসছে প্রেস ক্লাব।
জলপাইগুড়িবাসীকে কিন্তু জলপাইগুড়ি প্রেস ক্লাব পুজোয় উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানায়। আজকেই বলা যেতে পারে আজকে থেকে আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। পুজোর দিন যেরকম প্রসাদ বিতরণ থাকছে, সকলের জন্য প্রসাদ থাকছে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত রক্ষার দায়িত্বে যারা থাকেন সেই সীমান্তরক্ষী বাহিনী এবার আমাদের অনুষ্ঠানে পারফরমেন্স করবেন, অর্থাৎ সঙ্গীত শোনাবেন। আমরা অর্থাৎ যাদেরকে গান হাতে দেখতে পাই তাদেরকে আমরা গান করতে শুনবো জলপাইগুড়ি প্রেস ক্লাবের অনুষ্ঠানে। অর্থাৎ সকলকে সেদিনের পুজো দেখতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। এই দিনের আঁকা প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অন্যদিকে ডুয়ার্সের মালবাজারে প্রেস ক্লাবের উদ্যোগে এই দিন আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক পড়ুয়া সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতি বছর জলপাইগুড়ি প্রেস ক্লাব বড় বড় করে সরস্বতী পূজা করে। সেই সরস্বতী পূজা উপলক্ষে আজকে যে বিভিন্ন কচি কচি বাচ্চা ছেলে মেয়েদের আঁকো প্রতিযোগিতার যেটা আয়োজন করেছে তার জন্য আমাকে আমন্ত্রণ করেছে। সেই আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যেটা দেখলাম সত্যি এত প্রায় যেটা শুনলাম এবং কয়েকটা ঘরে আমি দেখলাম প্রায় 500 থেকে 600 সেই বসে আঁকো প্রতিযোগিতা পার্টিসিপেট করছে। তাই যেটা দেখছি সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ করে না, পাশাপাশি সামাজিক অনুষ্ঠানও করে। তার উদাহরণস্বরূপ এই যে বসে আঁকো প্রতিযোগিতা, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে আজকে জলপাইগুড়ি প্রেস ক্লাবকে সশস্ত্র ধন্যবাদ জানাই। এবং যতগুলো আছে শান্তনুনা, যেমন তুমি শঙ্করা চাওনা অনেকে আছে, হ্যাঁ, যেটা আগামী দিনে নিশ্চয়ই সংবাদ সংগ্রহের পাশাপাশি সাংবাদিকদের যে সংবাদ সংগ্রহ না করে আমরা কিন্তু সাধারণ পাবলিক বিধায়ক বলে না, আমরা কিন্তু কোনো কিছু হয় সেটা কিন্তু আমরা এখানে বসে আমরা খবর পাই। তার জন্য সাংবাদিকদের সশস্ত্র ধন্যবাদ জানাই এবং আগামীতে আরও যাতে ভালো অনুষ্ঠান করতে পারে সর্বতভাবে সহযোগিতা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হোক না যতই মাটির, পাথরে কিংবা অন্য কোনো ধাতুর, তারা তো আসলে আমাদের এই আত্মার স্বরূপ। আর সেই দেবতারাই বা বনভোজনের আনন্দ থেকে পিছিয়ে থাকবেন কেন? তাই অনুষ্ঠিত হয়ে গেল দেবতার বনভোজন। জলপাইগুড়ির শাহু নদীর পাড়ে গোপালদেরকে নিয়ে ব্যতিক্রমী পিকনিকে মাতলেন ভক্তরা। রাজগঞ্জ ব্লকের ভুটকিরহাট রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে শাহু নদীর পাড়ে বনভোজনে আসেন কয়েকশো ভক্ত। মেনুতে ভাত, ডাল এবং নানা ধরনের শাকসবজি। রান্নার শেষে প্রথমে প্রিয় গোপালকে ভোগ নিবেদন করা হয়। সেই দেবতা প্রসাদ গ্রহণের পর সেই প্রসাদই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আর সবাই মিলে নানা রকম গোপালকে নিয়ে মেতে উঠলেন পিকনিকের আমেজে, যাতে অত্যন্ত খুশি ভক্ত থেকে দেবকুল প্রত্যেকেই। আমরা আজকে গোপালের বনভোজনে এসেছি আমাদের ভুটকিরহাট রাধা গোবিন্দ মন্দির থেকে। দর্শনার্থীদের আপনি দেখতে পাচ্ছেন সবাই মিলে এসেছি, প্রায় 100 জনের মতন আমরা এসেছি। এখানে আনন্দ হবে। আমাদের বিগ্রহ নিয়ে এসেছি আমরা মন্দির থেকে, ভোগ লাগানো হবে, এখানে রান্নাবাড়ি হচ্ছে, ভোগ লাগিয়ে আমরা আরতি কীর্তন করব, আনন্দ করব। আজকের দিনের এটাই আনন্দ, বনভোজন। এই ব্যতিক্রমী একটা চিন্তা ভাবনা আমাদের এটা আমরা প্রতি বছরই করি, প্রতি বছর করে আসছি। দীর্ঘ 12 বছর যাবত আমার ভক্তি জীবন, তো আমি সেখানে করে আসছি এইভাবেই। প্রতি বছরই আমরা এরকম বনভোজনে আমরা যাই। এই বছর এখানে আসলাম। আজকে আমাদের এখানে মেনুতে রয়েছে হচ্ছে সকালে টিফিন পাস্তা হয়ে গেল, আর এরপরে রসা রয়েছে, ডাল, রসা, ভাজা, চাটনি, পায়েস, মালপোয়া, এসব ভোগ লাগবে, বানানো হচ্ছে, রান্না চলছে। পিনাকি শীলের রিপোর্ট। একে তো জাঁকিয়ে পড়েছে শীত, তার উপরে রবিবাসরীয় ছুটি। তাই আনন্দের মুহূর্তকে হাতছাড়া না করে রবিবার পিকনিকের আনন্দে মুখর হয়ে উঠল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তাসপার এলাকা। 8 থেকে 80 সব বয়সী মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা অঞ্চল। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবী থেকে শুরু করে সকলেই এদিন ছুটির আমেজে পিকনিকে সামিল হন। শীতের রোদ, তিস্তার খোলা প্রান্তর আর হাসির আনন্দে ভরে ওঠে গোটা পরিবেশ। পিকনিকে আসা শহরবাসী ঝিলিক সরকার জানান, ছুটির দিনে বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় দীর্ঘদিন পর বান্ধবীদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ মিলেছে। তার কথায় খুব ভালো লাগছে, দারুণ উপভোগ করছেন তারা। পিকনিকের মেনুতে মূলত ছিল ফ্রাইড রাইস, মাংস, পরোটা, চাউমিন সহ নানা রকমের মুখরোচক খাবার।
এদিকে নিরাপত্তার দিকেও ছিল কড়া নজরদারি। পিকনিক স্পটগুলিতে জেলা পুলিশের টহলদারি লক্ষ্য করা যায়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্ক ছিল প্রশাসন। আজকে ছুটির দিনে এই হচ্ছে আমাদের, যেহেতু বাচ্চা আছে, স্কুল ছুটি, তার মধ্যে দেখাও হয় না বান্ধবীদের সাথে, তাই আজকে প্ল্যান করেছি যে চল সবাই ঘুরতে যাই, তাই আজকে আসলাম। খুবই ভালো লাগছে এসে। কেমন কাটলো সারাদিন? আজকে খুবই ভালো লাগলো, ভালো কাটলো। হ্যাঁ, খাওয়া দাওয়া ছিল, মাংস ছিল, ফ্রাইড রাইস ছিল, চাউমিন ছিল, পরোটা ছিল। খুবই ভালো গেল দিনটা। 7 জন, এটা যে 1 নম্বর স্পট। একটু ঘুরতে আসছি, পিকনিক করলাম আমরা ছোটখাটো। হ্যাঁ, আমরা 6-7 জন মিলে। খুব ভালো। লোকজন কেমন আছে এখানে? এখানে অনেক প্রচুর লোকজন। আমরা তো বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি, এখানে এসে খেয়েছি। কতজন এসছেন মোট এখানে? এখানে এই 6-7 জন। হ্যাঁ, আমরা বান্ধবীরা মিলে, সব বান্ধবীরা মিলে এসেছি। কেমন কাটলো আজকে সারাদিন? খুব ভালো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে জমে উঠেছে 32 প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন কীর্তন অনুষ্ঠান। জলপাইগুড়ি শহরের উত্তর সুকান্তনগর সেনপাড়ার কালী মন্দির প্রাঙ্গণে এই মহাযজ্ঞের আয়োজন করেছে সার্বজনীন রাধাকৃষ্ণ মহিলা নামযজ্ঞ কমিটি। একসময় এই এলাকার মহিলারাই প্রথম উদ্যোগ নিয়ে মহানাম সংকীর্তনের সূচনা করেছিলেন। সেই ঐতিহ্যকে স্মরণে রেখেই কমিটির নামকরণ করা হয় রাধাকৃষ্ণ মহিলা নামযজ্ঞ কমিটি। চলতি বছরে এই ধর্মীয় অনুষ্ঠানটি 20 বর্ষে পদার্পণ করল। জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ ও মহিলাদের সহযোগিতায় মহাসমারোহে আয়োজিত হয়েছে এই নামযজ্ঞ অনুষ্ঠান। গত 7ই জানুয়ারি থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারি অধিবাসের মধ্য দিয়ে 32 প্রহর ব্যাপী নামযজ্ঞ ও অষ্টকালীন কীর্তনের শুভ সূচনা হয়। 8, 9, 10 জানুয়ারি নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আগামী 11ই জানুয়ারি অষ্টকালীন লীলা কীর্তন এবং 12ই জানুয়ারি মহাভোগ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। কমিটির তরফে অমল কুমার মণ্ডল জানান, প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সঙ্গে মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। হচ্ছে আমাদের 20তম নামযজ্ঞ। 2005 সালে আমাদের এখানে সমস্ত মহিলারা উদ্যোগ নিয়ে তারা একটা সংকল্প করে যে আমরা নামযজ্ঞ শুরু করব। প্রথম তারা 1 দিনকে শুরু করেছিল, এখন সেটা আজ 3 দিন নাম, 1 দিন অষ্টকালীন। এখানে 7ই জানুয়ারি অধিবাস হয়েছে, 8, 9, 10 নাম, 11 তারিখ অষ্টকালীন এবং 12 তারিখ ভোগ, 13 তারিখে কুঞ্জভঙ্গ দধিমঙ্গল। এখানে নামযজ্ঞের মধ্যে আসছে উত্তর দিনাজপুর থেকে কৃষ্ণ সুদামা, দক্ষিণ দিনাজপুর থেকে আসছে মা শান্তি সম্প্রদায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সঙ্গিনী নিয়ে লড়াই, প্রাণ গেল মাকনা হাতের। MGNREGA কে ঘিরে কংগ্রেসের প্রতীকী অনশন সত্যাগ্রহকে কেন্দ্র করে সরগরম শহর জলপাইগুড়ি। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।